আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্রকে নতুন কূটনৈতিক কৌশলে বেকায়দায় ফেলে দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে ইরানের ভেতরে আন্তর্জাতিক পরমাণু সংস্থার সদস্যরা প্রবেশ করবে। ইরানের পরমাণু স্থাপনাগুলো কোথায় আছে, কি অবস্থায় আছে দেখবে। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে এই ব্যাপারে আমেরিকার সাথে কোনো চুক্তি হয়নি এবং আন্তর্জাতিক পরমাণু সংস্থার সদস্যদেরকেও এই মুহূর্তে ইরানে কোনো প্রবেশাধিকার দেয়া হবে না। তবে তবে ভবিষ্যতে বিষয়টা ইরান বিবেচনা করে দেখতে পারে। এর আগে ইরান দফায় দফায় অভিযোগ করেছিল আইএই এর কর্মকর্তা সেজে আমেরিকার কাছে, ইসরায়েলের কাছে ইরানের গোপন পারমাণবিক প্রকল্পগুলোর তথ্য পাচার করেছে আইএই এর কতিপয় সদস্য এবং বারবার সীমা লঙ্ঘন করার কারণে আইএই এর সদস্যদেরকে ইরানের পরমাণু স্থাপনা ভ্রমণের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল ইরানের জাতীয় সংসদ। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যে বৈঠক হয়েছে সেই সমঝোতার মধ্যে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রকল্পের ব্যাপারে কোনো কথাই ছিল না বলে জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শাহবাজ শরীফ বলেছেন, আমি নিজে উপস্থিত ছিলাম এবং আমি নিজে স্বাক্ষর করেছি, এখানে ইরানের ব্যালিস্টিক মিসাইল নিয়ে কোনো কথাই ছিল না এবং আমরা আমাদের বন্ধু ইরানকে কখনোই পরাজিত হতে, পদানত হতে, পতন হতে দেব না, আমরা এটা অ্যালাউ করব না। ইরানের প্রেসিডেন্ট ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের পাকিস্তান সফরের সময় পাকিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন পাকিস্তানের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী। এই সফরের মধ্যে ইরান এবং পাকিস্তানকে অত্যন্ত ঘনিষ্ঠতার মধ্যে দেখা যায়। দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় উঠছে এবং পাকিস্তান বোঝানোর চেষ্টা করছে ইরানকে পশ্চিমা ফাঁদ থেকে বের করার জন্য পাকিস্তান সব ধরনের সহযোগিতা করবে। যুদ্ধের সময় ইরানের ফাইটার জেট, ইরানের সিভিল প্লেনগুলো পাকিস্তানের বিভিন্ন এয়ারপোর্টে নিরাপদে রাখা হয়েছিল। পাকিস্তান নানাভাবে ইরানকে সহযোগিতা করেছে। প্রিয় দর্শক, আজকের লাইভে আমরা ফিলিস্তিন, গাজা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব। তার আগে ইসরায়েলিদের জন্য একটা দুঃসংবাদ জানাতে চাই। আপনারা দেখছেন তুরস্ক থেকে তুর্কিপিডিয়া নিউজ। আজকে 24 জুন, মধ্যপ্রাচ্যের সবশেষ সংবাদ ফিলিস্তিন এবং গাজার সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইসরায়েল বিরোধী প্রার্থীরা জয়লাভ করেছে নিউ ইয়র্ক শহরে। নিউ ইয়র্কের 10ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ব্র্যাড ল্যান্ডার নামক একজন প্রার্থী জয়লাভ করেছেন এবং তিনি পরাজিত করেছেন দুইবারের ক্ষমতাসীন ড্যান গোল্ডম্যানকে। এবং এই প্রার্থী ব্র্যাড ল্যান্ডারকে সমর্থন দিয়েছে নিউ ইয়র্কের মেয়র মামদানি। ল্যান্ড ব্র্যান্ডার ইসরায়েল বিরোধী সমালোচক হিসেবে বিখ্যাত। A key issue in the race was US policy toward Israel. After the win, Lander said he would advocate for both Palestinian human rights and Jewish safety. তিনি ফিলিস্তিনের মানবাধিকার নিয়ে কথা বলার কথা বলেছেন এবং সাধারণ ইহুদিদের নিরাপত্তা নিয়ে কথা বলবেন, কিন্তু ইসরায়েলের ব্যাপারে কঠোর সমালোচক এই ব্যক্তি। নিউ ইয়র্কে এই নির্বাচনে জয়লাভ করার কারণে ইসরায়েলি পত্রিকাগুলো বড় করে হেডলাইন করেছে যে নিউ ইয়র্ক শহরে 2জন ইসরায়েল বিরোধী প্রার্থী জয়লাভ করেছে। মামদানি ফিলিস্তিনের পক্ষের লোক, এবার ফিলিস্তিনের পক্ষে আরো 2জন ব্যক্তি পেল বা রাজনীতিবিদ পেল নিউ ইয়র্ক শহর। প্রিয় দর্শক, আমরা গাজার পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে কথা বলবো বলেছিলাম। গাজায় গত 48 ঘন্টায় ইসরায়েলের বিমান হামলায় 9 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় বিভিন্ন সময় চলছে ইসরায়েলি হামলা। আবার গাজার মধ্যে সাধারণ মানুষদের জন্য সকল রকমের ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। লেবাননে মার খেয়ে তার সুদ নিচ্ছে গাজার উপর। এই অবস্থায় বাংলাদেশ মিলিটারি একাডেমিতে সাম্প্রতিক অনুষ্ঠানে দেখা গিয়েছে বাংলাদেশে ফিলিস্তিনের কয়েকজন সেনা অফিসার বাংলাদেশের মিলিটারি একাডেমি থেকে ট্রেনিং নিয়ে তারা
সেনাবাহিনীর জন্য নিজেকে যোগ্য প্রমাণ করেছে। বাংলাদেশে প্রশিক্ষণ নিতে আসা ফিলিস্তিনিরা শুধুমাত্র যুদ্ধের প্রশিক্ষণ নেয়নি, শুধুমাত্র মাতৃভূমিকে রক্ষার প্রশিক্ষণ নেয়নি, তারা বাংলা ভাষা শিখেছে এবং বাংলায় কথা বলছে। আগামী দিনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সাথে বাংলাদেশের একটি শক্তিশালী বন্ধন তৈরির ব্যাপারে কথা বলছে। আমরা আপনাদেরকে বাংলাদেশ মিলিটারি একাডেমি ভাটিয়ারির সাম্প্রতিক একটি চিত্র দেখা হচ্ছে। Jihad from Palestine. Today আমি কমিশন পাইছি। আলহামদুলিল্লাহ আমি 3 বছর ছিলাম এখানে, ট্রেনিং করছি, অনেক চেষ্টা করছি, আর আলহামদুলিল্লাহ এখন আমি খুব খুশি, মানে আমি বিশ্বাস করতেছি না। আলহামদুলিল্লাহ ফাইনালি আল্লাহ আমার কমিশন পাইছি আর কমিশন দিছি, আমি খুব খুশি। আর আমি ধন্যবাদ আর সালাম দিব আমার বাবার জন্য, আমার মা, ওরা প্রত্যেক দিন আমি এখানে ছিলাম, ওরা সাপোর্ট দিছি, আমার পোলাবান, আমার বন্ধু। প্রিয় দর্শক, আপনাদের এই দৃশ্যটি কেমন লাগছে যে ফিলিস্তিনের তরুণরা, যুবকরা বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ট্রেনিং নিচ্ছে? এটা নতুন নয়, বাংলাদেশ বহু বছর ধরে ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশ মিলিটারি একাডেমিতে এইরকম প্রশিক্ষণের সুযোগ রেখেছে। এই সংখ্যাটি কয়েকজন, আগামী দিনে এই সংখ্যাটি আরো বাড়ানো দরকার নাকি কমানো দরকার, কমেন্টে জানাবেন। এবং এই ফিলিস্তিনি মিলিটারি অফিসারের বুকের মধ্যে তার নামটি আপনারা পড়তে পারছেন কিনা দেখবেন। সাপোর্ট দিছি আর I want to thanks all officers, instructors and everyone who helped me to reach this moment. I'm so happy and glad and thankful to Bangladesh for their support to the Palestine and for the brotherhood between both of the nation. Bangladesh, Palestine, bye bye. আর ইনশাআল্লাহ বাংলাদেশ ফিলিস্তিন ভাই ভাই শুনতে কেমন লাগছে আপনাদের? প্রিয় দর্শক, গাজায় যেটি বলছিলাম যে ফিলিস্তিনিদের সব ধরনের ত্রাণ তৎপরতা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। মানুষকে ভাতে মারার জন্য, পানিতে মারার জন্য সব ধরনের প্রচেষ্টা চলছে। তার মধ্যে যারা ডায়াবেটিক আক্রান্ত রোগী, তারা চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা যাচ্ছে। আজকে আল জাজিরা চ্যানেল একটি রিপোর্ট করেছে যে গাজার ডায়াবেটিক রোগীরা পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী পাচ্ছে না। অন্যদিকে গাজার প্রায় ৮০% মানুষ খাদ্য সংকটে ভুগছে। এই অবস্থায় গাজায় বাইরে থেকে খাবার বন্ধ থাকলেও গাজার পাশের সমুদ্রে যে মাছ রয়েছে, আল্লাহ তাআলার নিয়ামত, সেই মাছ ধরার চেষ্টা করছে ফিলিস্তিনিরা। যদিও প্রায় সময় ফিলিস্তিনি জেলেদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে, জেলেদের গুলি করা হচ্ছে, তারপরও এক ফিলিস্তিনি বিশাল একটি মাছ ধরেছেন। সেই মাছটি তিনি দান করে দিয়েছেন ফিলিস্তিনের অনাথ, এতিম, অনাহারী শিশুদের জন্য। রান্না হচ্ছে আল্লাহর দেয়া নেয়ামত, সামুদ্রিক মাছ বিতরণ হবে ফিলিস্তিনের অনাথ শিশুদের মাঝে। চলুন দেখে আসি এরকম একটি সুন্দর দৃশ্য। আপনারা দেখছেন ফিলিস্তিনের শিশুদের জন্য এই খাবার রান্না করা হয়েছে। তারপর এই খাবার ফিলিস্তিনের শিশুদের মাঝে বিতরণ করবে স্বেচ্ছাসেবীরা। بسرع في التوزيع ارجع فريش لاين فخر عليك بزن أذكى سمك بالعالم زيك فخر। একটু মাছ ভাত খেতে পেয়ে কত খুশি হয়েছে শিশুরা। ফিলিস্তিনের এই অসহায় শিশুদের
মাঝে খাবার বিতরণে সহযোগিতা করতে পারেন আপনিও। সারা বিশ্বের মুসলমানদের, সারা বিশ্বের হৃদয়বান মানুষের দায়িত্ব ফিলিস্তিনি মানুষদেরকে বাঁচিয়ে রাখা, ফিলিস্তিনকে বাঁচিয়ে রাখা। বাংলাদেশ থেকে যে কয়েকজন ফিলিস্তিনিদের ত্রাণ সহযোগিতা করছে, খাদ্য সহযোগিতা করছে, তার মধ্যে আহ সিরাজ ফাউন্ডেশন নামক একজন ব্যক্তি একটি ফাউন্ডেশন চালায়। আমরা বিভিন্ন সময় ওনার পরিচয় দিয়েছি। আজকের এই ভিডিওর লিংকে সিরাজ ফাউন্ডেশনের ফেসবুক পেজ আছে, ছবি আছে। তিনি নিয়মিত বাংলাদেশ থেকে গাজার মানুষের জন্য সহযোগিতা পাঠান এবং সেখানের সহযোগিতার বিতরণের দৃশ্যগুলোকে আবার আপনাদের মাঝে প্রচার করেন। বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে, অনেক শিশুরাই খাবারের জন্য লাইনে দাঁড়িয়েছে। والسرور على قلوب هؤلاء الاطفال اليتامى المساكين في مواصل خان يونس. ما زالت الحرب مستمره، ما زال الحصار مبرود بشده. যারা অসহায় শিশুদের মাঝে, অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করতে চান, পৃথিবীর সবচেয়ে সওয়াবের একটি কাজ, তারা এই ভিডিওর লিংকে সিরাজ সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন। আমি সরাসরি এই ধরনের কোনো কাজের সাথে জড়িত নয়। আপনারা ওনার সাথে কথা বলে, ওনাকে বিশ্বস্ত মনে হলে আপনারা ওনার মাধ্যমে গাজার জন্য খাদ্য সহযোগিতা পাঠাতে পারেন। আজকের এই লাইভটি এখানেই শেষ করছি। পরবর্তী লাইভে বাংলাদেশ চীন সম্পর্ক এবং চীন থেকে J-10C ফাইটার জেট আনার বিষয়ে বিস্তারিত জানাবো। গত সপ্তাহে দিল্লিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত দাবি করেছিল পাকিস্তানে এবং বাংলাদেশে হামাসের শাখা বাড়ছে, হামাস শক্তিশালী হচ্ছে। আবার এই সপ্তাহে ইসরায়েলের একজন এজেন্ট সালাউদ্দিন শোয়েব চৌধুরী বাংলাদেশের নাশকতার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে। সালাউদ্দিন শোয়েব চৌধুরী বলছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, খুব শীঘ্রই বাংলাদেশে হামাস দেশের উল্লেখযোগ্য বড় কোনো স্থাপনায় জোরালো এবং ভয়ঙ্কর কোনো হামলার মাধ্যমে তাদের শক্তিমত্তার এবং নিজেদের অস্তিত্বের জানান দিতে পারে। এই লাইভে আমরা জানাবো কে এই সালাউদ্দিন শোয়েব চৌধুরী, কি তার কাজ এবং কেন তিনি এই কথা বলল। সবচেয়ে বড় কথা, বাংলাদেশে হামাস কেন হামলা চালাতে যাবে? বাংলাদেশে হামাস হামলা চালাতে পারে এই ধরনের কোনো কথা যদি মোসাদের কোনো এজেন্ট বলে, তাহলে সত্যিকারে বাংলাদেশে হামলার ছক কে কষতে পারে? সেটা কি হামাস নাকি আর মোসাদের যৌথ কোনো পরিকল্পনা? সেই বিষয় নিয়ে চলছে বিতর্ক, প্রশ্ন, পাল্টা প্রশ্ন। তবে বসে নেই বাংলাদেশ সরকার, বসে নেই বাংলাদেশ সেনাবাহিনী। 6টি জেলায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বাংলাদেশের গোয়েন্দারা নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে রাজধানী ঢাকা। এছাড়া গুরুত্বপূর্ণ 6টি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শুধুমাত্র আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে যে কোনো মিছিল, মিটিং, বিশৃঙ্খলা দমানোর জন্যই এই কাজ নয়, আড়ালে বাংলাদেশকে অস্থিতিশীল করার বড় একটি চক্রান্ত চলছে। সেই চক্রান্ত ঠেকাতে মাঠে রয়েছে সেনাবাহিনী। শুধু সেনাবাহিনী কি যথেষ্ট? প্রতিটি বাংলাদেশী নাগরিককে সচেতন থাকতে হবে। যারা আমাদের রংপুরকে আলাদা করতে চায়, যারা আমাদের চট্টগ্রামকে আলাদা করতে চায়, তারা যে কোনো সময় যে কোনো গোষ্ঠীকে সাপোর্ট দিতে পারে। সুতরাং সেই দিকে নজর রাখতে হবে প্রতিটি বাংলাদেশিকে। প্রিয় দর্শক, চীনের রাজধানী বেইজিং এ পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমানকে উষ্ণ ফুলেল সংবর্ধনা দিয়েছে চীন এবং বাংলাদেশ চীনের নতুন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে যাওয়ায় প্রচন্ড রকম উদ্বেগে রয়েছে ভারত। দিল্লির পত্রিকাগুলো নানা রকম কাহিনী কিচ্ছা ছাপাচ্ছে। তার বিরুদ্ধে আজকে হুঁশিয়ারি প্রকাশ করেছে চীন। চীনের পক্ষ থেকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে, সেই মেসেজ জানাবো আপনাদেরকে এই লাইভে। সেই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের চুক্তিকে আমেরিকার জন্য একটি পরাজয়ের ঘোষণা বলে দাবি করেছে ইরানের সংসদের স্পিকার গালিবাফ। আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিয়ে পিডিয়া নিউজ। আজকে 24 জুন। বাংলাদেশ চীন সম্পর্ক, বাংলাদেশ ভারত সম্পর্ক, বাংলাদেশের ব্যাপারে ইসরায়েলের আশঙ্কা এবং মধ্যপ্রাচ্যের সংবাদ নিয়ে সবশেষ সংবাদে স্বাগত জানাচ্ছি। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন। সুদূর ঝিনাইদহ থেকে একজন দর্শক যুক্ত হয়েছেন, ফেনী থেকে দেখছেন মোহাম্মদ বদর। চীনের ছাত্ররা
তরুণরা বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছে এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ নেয়া ফিলিস্তিনি তরুণরা বাংলা ভাষা শিখে ফেলেছে, বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। শুধুমাত্র বাংলাদেশ নয়, মিশর, পাকিস্তান সহ পৃথিবীর বিভিন্ন শক্তিশালী মুসলিম দেশের মিলিটারি একাডেমিতে ট্রেনিং নেয় ফিলিস্তিনিরা। এবং ফিলিস্তিনিরা বলছে ফিলিস্তিন বাংলাদেশ ভাই ভাই। এই সময় ইসরায়েল বলছে হামাস নাকি বাংলাদেশের নাশকতা করতে চায়। বাংলা ভাষায় একটা প্রবাদ আছে না, ছাগলে কি না খায়? পরের লাইনটা আপনারা বলতে পারেন। ফ্রম প্যালেস্টাইন। টুডে আমি কমিশন পাইছি। আলহামদুলিল্লাহ আমি 3 বছর ছিলাম এখানে, ট্রেনিং করছি, অনেক চেষ্টা করছি, আর আলহামদুলিল্লাহ এখন আমি খুব খুশি, মানে আমি বিশ্বাস করতেছি না। আলহামদুলিল্লাহ ফাইনালি আল্লাহ আমার কমিশন পাইছি। ফিলিস্তিনের যেই তরুণরা তাদের দেশের ভেতরে কোথাও মিলিটারি প্রশিক্ষণ নিতে পারে না, তারা বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিয়েছে এবং তাদের মাতৃভূমির স্বাধীনতার জন্য, রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা স্থিতিশীলতার জন্য তারা কাজ করবে। তবে সবচেয়ে বড় কথা, বাংলাদেশকে তারা বলছে বাংলাদেশ ফিলিস্তিন ভাই ভাই, যেমনটা বাংলাদেশের মানুষও ফিলিস্তিনকে আর ভাই বলেই জানে। আমি খুব খুশি, আর আমি ধন্যবাদ আর সালাম দিব আমার বাবার জন্য, আমার মা। ওরা প্রত্যেক দিন আমি এখানে ছিলাম, ওরা সাপোর্ট দিছি, আমার instructors and everyone who helped me to reach this moment. I am so happy and glad and thankful to Bangladesh for their support to the Palestine and for the brotherhood between both of the nation. Bangladesh, Palestine, bye bye. আর ইনশাল্লাহ বাংলাদেশ প্যালেস্টাইন বাই বাই। কিন্তু হঠাৎ করে ইসরায়েলের রাষ্ট্রদূত, দিল্লির রাষ্ট্রদূত বলছেন ইসরায়েলি অ্যাম্বাসেডর ক্লেম হামাস অ্যাক্টিভিটিস ইন বাংলাদেশ আর আন্ডার ইসরায়েলি মনিটরিং। ইসরায়েল নাকি মনিটর করছে বাংলাদেশে হামাসের কর্মকাণ্ড এবং বলছে ইসরায়েলি অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া ক্লেম হামাস নেটওয়ার্ক ইজ এক্সপান্ডিং ইনটু বাংলাদেশ। ঢাকা ভিত্তিক সেন্ট্রিস্ট নেশন টেলিভিশনের নিউজেও এই বিষয়টি এসেছে। ইন্টারেস্টিং বিষয়, কেন এই সময় ইসরায়েলের রাষ্ট্রদূত, দিল্লিতে বসা রাষ্ট্রদূত এই কথা বলছে? গত 17 বছর ধরে বাংলাদেশের আলেমদেরকে, বাংলাদেশের ইসলামপন্থী জনতাকে যারা জঙ্গি সন্ত্রাসী বলতে চেয়েছে, ভারতের সহযোগিতায়, ইসরায়েলের সহযোগিতায় যারা বাংলাদেশের জঙ্গি নাটক সাজাতে চেয়েছিল, বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে ঘাপটি মেরে থাকা সেই মির্জাফর, রায় দুর্লভরা এখন দিল্লিতে অবস্থান করছে। বাংলাদেশে যারা আয়নাঘর বানিয়েছিল তারা কিন্তু হাসিনার সাথে সব যে দিল্লিতে উঠেছে, সেখানে কি তারা চুপচাপ বসে আছে? ক্ষমতা হারানোর জিঘাংসায় তারা নতুন করে ছক কষছে। শুভেন্দু অধিকারীদের কথায় যে এরকম উত্তেজনা, হুমকি ধামকি শোনা যায়, আমাদের বাড়ির কাছের শিলিগুড়ি করিডোরকে নিয়ে তারা যে হুমকি দেয়, এর সাথে কি কোনো কানেকশন খুঁজে পান? আন্তর্জাতিক রাজনীতিতে দিল্লি এবং তেল আবিব খুব ঘনিষ্ঠ সহযোগী। সে কারণে বাংলাদেশে স্বীকৃত মোসাদের এজেন্ট সালাউদ্দিন শোয়েব চৌধুরী যখন বলে খুব দায়িত্ব নিয়ে বাংলাদেশে একটা বড় ধরনের নাশকতা হতে পারে, তখন সবার মধ্যেই একটা আশঙ্কা তৈরি হয় বাংলাদেশকে নিয়ে নতুন কোনো ষড়যন্ত্র আসছে কিনা। যখনই বিএনপি জামাত ক্ষমতায় এসেছে বিভিন্ন সময়, তখনই সক্রিয় হয়েছে একটি বিশেষ গোয়েন্দা সংস্থা। তারা বিভিন্ন সময় বাংলাদেশকে একটি জঙ্গিবাদের দেশ হিসেবে প্রমাণ করার জন্য বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চালিয়েছে। এই ক্যাম্পেইন হয়তো আবারও শুরু হতে যাচ্ছে। কে এই সালাউদ্দিন শোয়েব চৌধুরী? তার সম্পর্কে আপনারা যদি উইকিপিডিয়াতেও সার্চ দেন, গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন। সালাউদ্দিন শোয়েব চৌধুরী নিয়মিত ইসরায়েলি পত্রিকায় লেখালেখি করে এবং বাংলাদেশ সরকারের কাছে কয়েকবার অ্যারেস্ট হয়েছিল রাষ্ট্রদ্রোহী বিভিন্ন ডকুমেন্ট সহ। ইসরায়েলে যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ইসরায়েল সরকারকে $12 কোটি ব্যয়ে মুসলিম দেশগুলোতে মিডিয়া তৈরির জন্য প্রস্তাব দিয়েছিল সালাউদ্দিন শোয়েব চৌধুরী। বলেছিল আপনারা এত টাকা দিয়ে ফাইটার জেট না কিনে আমাদের মতো সাংবাদিকদেরকে লালন পালন করেন, মুসলিম দেশে মিডিয়া তৈরি করেন, আমরাই জনমত তৈরি করব। সালাউদ্দিন চৌধুরী নিজেকে কাউন্টার টেরোরিজম
অ্যাক্টিভিস্ট দাবি করে ইনসাইড মাদ্রাসা নামে 2009 সালের অক্টোবরে গবেষণা তথাকথিত গবেষণা রিপোর্ট প্রকাশ করেছে এবং এই বইগুলোতে মাদ্রাসার ভিতরে কি সন্ত্রাসী কার্যক্রম হয় এই ধরনের গাল গল্প প্রচার করে আমেরিকা থেকে ইসরায়েল থেকে ফান্ড কালেকশনের চেষ্টা করেছে। এই ব্যক্তির সাম্প্রতিক তৎপরতা বাংলাদেশের সেনাবাহিনীকে গোয়েন্দা বাহিনীকে আরো সতর্ক করছে এবং আমরা যেই কথাটি বলছি সালাউদ্দিন শোয়েব চৌধুরী যখন বাংলাদেশে ফিলিস্তিনিদের আক্রমণের হুমকি দেখায় তখন প্রশ্ন হয় আসলে বাংলাদেশে নাশকতা হলে তার পেছনে কোন দেশ থাকতে পারে, কোন দেশের গোয়েন্দা থাকতে পারে। প্রিয় দর্শক, আজকে আমরা ফিলিস্তিনের প্রসঙ্গে যাব, তার আগে একটু তারেক রহমানের চীন সফরের কিছু সংবাদ দিতে চাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে প্রচন্ড রকম টেনশনে পড়ে গিয়েছে দিল্লি এবং আজকে চীনের পক্ষ থেকে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তারা বলেছে তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতীয় গণমাধ্যম অহেতুক হইচই করছে এবং ভারতীয় গণমাধ্যমের অতি উদ্বেগ ও অপ্রয়োজনীয় অহেতুক হইচইকে সমালোচনা করেছে চাইনিজ এই মিডিয়া। তারা বলছে বাংলাদেশ চীন সম্পর্ক কোনো দেশের বিরুদ্ধে নয়, এটা চীন বাংলাদেশ দ্বিপাক্ষিক একটা সম্পর্ক। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ডালিয়ান থেকে হাই স্পিড ট্রেনে চীনের রাজধানী বেইজিং এ পৌঁছেছেন। চীনের রাজধানী বেইজিং এ পৌঁছালে সেখানে চাওমিং রেলওয়ে স্টেশনে তাকে স্বাগত জানান চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমস এর মন্ত্রী এবং চীনের কমিউনিস্ট পার্টির সেক্রেটারি সুন মেইজুন। অভ্যর্থনা অনুষ্ঠানে কিশোররা প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনীর হাতে ফুলের তোড়া তুলে দেয়, পরে তাদের লাল গালিচালা সংবর্ধনা ও গার্ড অফ অনার দেয়া হয়। বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রীর সাথে এবং শুক্রবার চীনের প্রেসিডেন্টের সাথে সরাসরি বৈঠকের কথা রয়েছে তারেক রহমানের। এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ বিপুল পরিমাণ চাইনিজ বিনিয়োগ আনার চেষ্টা করছে। সেই সাথে অবশ্যই চীন থেকে J-10C ফাইটার জেট কেনার ব্যাপারে বাংলাদেশ আগ্রহ দেখাচ্ছে। ধারণা করা হচ্ছে এই সফরে চীন থেকে ফাইটার জেট কেনার বিষয়টি নতুন করে গতি পাবে এবং আগস্ট নাগাদ একটি চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা বেশি। প্রধানমন্ত্রীর এই সফর সঙ্গী হিসেবে রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর AKM শামসুল ইসলাম, যিনি একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। সুতরাং প্রতিরক্ষা বিষয়েও আলোচনা গুরুত্বপূর্ণ একটি এজেন্ডা হিসেবে রয়েছে। যদি বড় কোনো সংবাদ আসে আমরা তুর্কিপিডিয়া থেকে আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, এবার আসি আমেরিকার সাথে ইরানের সবশেষ উত্তেজনা নিয়ে। ইরানের সংসদের স্পিকার গালিবাফ বলেছেন ইসলামাবাদ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিকাম ডিক্লারেশন অফ ইউএস ডিফেট, অর্থাৎ ইসলামাবাদের যেই সমঝোতা হয়েছে আমেরিকার সাথে ইরানের, সেটা আসলে আমেরিকার একটা পরাজয়ের ঘোষণা। আমেরিকা এর মাধ্যমে আমাদের সাথে আপোষ রফার মাধ্যমে তারা তাদের পরাজয়কে নিশ্চিত করেছে। আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে আমাদের সাথে যে আলোচনা হয়েছে তাতে ইরান হরমুজ প্রণালী থেকে কোনো ধরনের টুল সংগ্রহ করবে না বলেই আমাদেরকে জানিয়েছে। উভয় দেশ তাদের দেশের জনগণের সমর্থন পাওয়ার জন্য এই চুক্তিটিকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে। তবে কি করছে ইসরায়েল বলছে আমেরিকা যদি আমাদেরকে দাবি করেও আমরা লেবানন ছেড়ে যাব না। আজকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যে ইসরায়েল কাটজ বলেছে যদি আমেরিকা দাবিও করে তাও আমরা লেবানন ছেড়ে যাব না। লেবাননের ভেতর থেকে যেই 2 লক্ষ মানুষের বাড়িঘর আমরা ভেঙে দিয়েছি, লেবাননের সীমান্তবর্তী এলাকা থেকে যেই 2 লক্ষ লেবানিস চলে গিয়েছে, তারা আর কোনোদিন ফিরে আসতে পারবে না। এই জায়গায় আমরা তাদেরকে প্রবেশ করতে দেব না। জায়গার মালিক লেবানন, কিন্তু ইসরায়েল তাদেরকে প্রবেশ করতে দিবে না। শুধু তাই নয়, আজকে নেতানিয়াহু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে। সেই ভাষণে নেতানিয়াহু কি বলছে আমরা একটু শোনাই।
ואחר כך המשכנו. סוריה. וגם כאן אמרו לנו, לא להיכנס. זה לא מושכל, זה לא יודע, בהיסוס כזה. ונכנסנו בכל הכוח. וגם নেতানিয়াহু বলছে আমাদেরকে অনেক লেকচার দেয়া হয়েছিল, রাফায় প্রবেশ করো না, একটা সমঝোতা করো। আমরা রাফায় প্রবেশ করেছি। আমাদেরকে বলা হয়েছিল ফিলাডেলফিয়া করিডোরে প্রবেশ করো না, আমরা সেখানেও প্রবেশ করেছি। আমাদেরকে বলা হয়েছিল না না সিরিয়াতে প্রবেশ করো না, আমরা সিরিয়াতেও প্রবেশ করেছি, পূর্ণ শক্তি নিয়ে প্রবেশ করেছি। আমরা দ্রুজদেরকে রক্ষা করেছি, উদ্ধার করেছি। আমরা গাজা থেকে আমাদের যুদ্ধবন্দীদেরকে ফেরত এনেছি। আমরা গাজায় একটি বিজয় লাভ করেছি। গাজায় আসলে কে বিজয় লাভ করেছে? ইসরায়েলের সেনাবাহিনী আমেরিকার পুরো ইউরোপের পূর্ণ শক্তি নিয়ে চেষ্টা করেও হামাসের সাথে কোনো চুক্তি করার আগে কি যুদ্ধবন্দীদের ফেরত আনতে পেরেছিল? শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের সাথে একটি চুক্তি করতে বাধ্য হয়েছিল, আপোষ রফায় যেতে বাধ্য হয়েছিল, এবং বিনিময়ে মৃত লাশের বিনিময়ে, অল্প কিছু জিম্মির বিনিময়ে বিপুল পরিমাণ ফিলিস্তিনিদের ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। এটাকে কার বিজয় বলা যায়? ইসরায়েলের বিজয় নাকি ফিলিস্তিনের বিজয়? এই মুহূর্তে প্রচন্ড রকম আন্দোলন চলছে ইসরায়েলে। আন্দোলন চলছে হারেদি ইহুদিদের, যারা জটাধারী ব্রাহ্মণ টাইপের ইহুদি। তারা কোনোভাবে যুদ্ধে যেতে রাজি নয়, কিন্তু নেতানিয়াহুর সরকার তাদেরকে জোর করে যুদ্ধে নিতে চাইছে। এর প্রতিবাদে ইসরায়েল জুড়ে চলছে প্রচন্ড বিক্ষোভ, রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে এরা। এই সময় জনগণের দৃষ্টি ফেরাতে নতুন করে বিজয়ের গল্প বলছে নেতানিয়াহু। প্রিয় দর্শক, আমরা এই লাইভের শেষ দিকে আপনাদেরকে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির একটি সংবাদ জানাবো। তুরস্কের ফাইটার জেট খিজিল আলমা, মনুষ্যবিহীন ফাইটার জেট খিজিল আলমা আজকে নতুন একটি সফল পরীক্ষা চালিয়েছে। এই খিজিল আলমা থেকে ফায়ার করেছে বিভিন্ন রকম কয়েকটি মিসাইল। নির্ভুলভাবে লক্ষ্যস্থলে আঘাত এনেছে তুরস্কের খিজিল আলমা ফাইটার ড্রোন। বিশ্বের প্রথম ড্রোনের মধ্যে ফাইটার জেটের ইঞ্জিন, অর্থাৎ জেট ইঞ্জিন বিশিষ্ট ড্রোন খিজিল আলমা। এই খিজিল আলমার উপর আজকে যে পরীক্ষাটি চালানো হয়েছে তাতে বিমানটি দুটি লেজার এবং জিপিএস নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করেছে। একটি হলো আসেলসান কোম্পানির LGK-82, অন্যটি রকেটসান কোম্পানির TBR-82 মিসাইল। দুটি অস্ত্রই MK-82 বোমার ভিত্তিতে তৈরি এবং পরীক্ষায় উভয় বোমাই নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে যে MK-82 মিসাইল রয়েছে পৃথিবীর সবচেয়ে নিখুঁত হামলা করতে সক্ষম মিসাইল। এইরকম মিসাইল তৈরি করে ফেলেছে তুরস্ক, লেজার গাইডেড, জিপিএস নিয়ন্ত্রিত। এবং এই মিসাইল এখন ব্যবহার করা হচ্ছে শুধু ফাইটার জেট থেকে নয়, এই খিজিল আলমার মতো মনুষ্যবিহীন ফাইটার জেট থেকে। এর মাধ্যমে তুরস্ক তার নিজের শক্তিমত্তার নতুন একটি প্রমাণ দিল। একদিকে তুরস্ক আমেরিকার MK-82 মতো লেটেস্ট প্রযুক্তির লেজার গাইডেড জিপিএস কন্ট্রোলড মিসাইল তৈরি করেছে। সেই মিসাইলগুলো শুধু আমেরিকান ফাইটার জেট থেকে নয়, তুরস্কের নিজস্ব নির্মিত ফাইটার ড্রোন থেকে নিক্ষেপ করতে পারছে। অর্থাৎ ভবিষ্যতে যদি কখনো প্রয়োজন হয়, আমেরিকার যেই ফাইটার জেটগুলো তুরস্ক ব্যবহার করে সেগুলো বাদ দিয়েও এই ধরনের মিসাইল তুরস্ক তার শত্রুর টার্গেটে হামলা চালাতে সক্ষম। একটা মেসেজ দিয়ে দিল। আপনাদের বেশ কিছু প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে আমরা আরেকটি সংবাদ জানাতে চাই। গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলের হামলায় গাজায় নতুন করে একজন শিশু নিহত হয়েছে। নেতানিয়াহু বলছে আমরা গাজায় ইতিমধ্যে প্রায় 70% এলাকা আমাদের দখলে নিয়ে নিয়েছি, আমাদের কন্ট্রোলে নিয়ে নিয়েছি। গাজার মধ্যে আমরা দখলদারিত্ব বাড়াচ্ছি। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আরাকচি রিঅ্যাফার্মস ইরানস কন্টিনিউড সাপোর্ট ফর প্যালেস্টাইন রাইটস। ফিলিস্তিনের অধিকারের ব্যাপারে
অব্যাহতভাবে সমর্থন দেওয়ার বিষয়টি ঘোষণা দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরান চুক্তির ক্ষেত্রে লেবাননে হামলা না হওয়ার শর্ত দিয়েছে, কিন্তু ফিলিস্তিনের ক্ষেত্রে কোনো শর্ত দেয়নি কেন? কারণ এই সময় ফিলিস্তিন আসলে ব্যাটেল ফিল্ডে নেই, ফিলিস্তিন এই মুহূর্তে যুদ্ধের মধ্যে নেই। তবে ইরানের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিল লেবানন এবং ইয়েমেন। ইরান কিন্তু শুধু লেবাননের নাম উল্লেখ করেনি, ইরান বলেছে প্রত্যেকটি ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে।